আসসালামু আলাইকুম বন্ধুরা, শুনছেন গল্প কথা বাই রাবেয়া রাবু। আপনারা যারা তিন গোয়েন্দা কিংবা কিশোর গল্প সমগ্র শুনতে পছন্দ করেন তাদের জন্য আমার নতুন চ্যানেল কিশোর গল্প সমগ্র। আপনারা সবাই একবার ভিজিট করে দেখতে পারেন। চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে কিংবা কমেন্ট সেকশনে দেয়া থাকবে, আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। আমার আজকের গল্প কাজী আনোয়ার হোসেনের রবিন হুড ১০ম পর্ব। এত চেষ্টা করেও রবিন হুড বা তার কোনো অনুচরকে ধরতে না পেরে শেষ পর্যন্ত ফিরে গেল রাজার সৈন্য। এই ধরতে না পারার পিছনে আসল কারণ অক্ষমতা নয়, নেতৃত্বের অভাব। রবিনের হাতে শায়েস্তা হয়ে হ্যারিফোর্ডের বিশপ ভয় পেয়ে সমস্ত দায় দায়িত্ব ফেলে সেই যে পালিয়ে চলে গেলেন নিজের মঠে, আর এলেন না। সৈন্যদের সঠিকভাবে পরিচালনা করবার আর কেউ রইল না। ওদিকে কুমন্ত্রণা দেবার লোকটা সরে যেতেই রানী এলেনর স্যার রবার্ট লির সহযোগিতায় রাজাকে বোঝাতে সক্ষম হলেন যে কাজটা খুবই অন্যায় হয়ে গেছে। শপথের অমর্যাদা করে এভাবে রবিনহুডকে তাড়া করা ঠিক হচ্ছে না। হ্যারিফোর্ডের লর্ড বিশপের রণে ভঙ্গ দেওয়ার সংবাদও পৌঁছল এসে রাজধানীতে। একদিন সকালে ঘুম থেকে উঠেই সমস্ত সৈন্য ফেরত নিয়ে আসার আদেশ দিলেন রাজা দ্বিতীয় হেনরি। তবু আরও অনেক দিন পর্যন্ত খুবই সাবধানে চলাফেরা করল রবিন ও তার দলবল। জঙ্গল ছেড়ে খুব একটা বেরোল না। অবশ্য জঙ্গলের মধ্যেই আনন্দের কোনো অভাব নেই তাদের। হাসি, গল্প, ভুরিভোজ, নানান ধরনের খেলাধুলা, গান ইত্যাদি নিয়ে সুন্দর কাটছে তাদের সময়। ধীরে ধীরে অবস্থাটা স্বাভাবিক হয়ে আসতেই আবার মুক্ত স্বাধীনভাবে চলাফেরার অধিকার পেয়ে আনন্দের পরিমাণ আরও বেড়ে গেল। অনেকদিন কেটে গেল এইভাবেই। বাইরের জগতে পরিবর্তন ঘটে গেল অনেক। রাজা হেনরি মারা গেলেন। ইংল্যান্ডের সিংহাসনে বসলেন সিংহ হৃদয় রাজা রিচার্ড। অনেক কান ঘুরে সব খবরই শেষ পর্যন্ত শেরুডে এসে পৌঁছায় বটেই, কিন্তু বাইরের দুনিয়ার এই সব সংবাদের খুব একটা আলোড়িত হয় না জঙ্গলবাসীরা। যেমন চলছিল তেমনি ঢিমে তেতালায় চলে তাদের জীবনযাত্রা। একদিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা সেরেই লিটল জনকে ডাকল রবিন। চলো হে, বেরিয়ে পড়ি। শুয়ে বসে ঘুম ধরে গেছে হাড়ে, কিছু একটা ঘটাতে না পারলে একঘেয়ে লাগছে জীবনটা। তা তো বুঝলাম ওস্তাদ, বলল লিটল জন, কিন্তু তোমার সাথে কোথাও গেলেই তো কপালে হয় পিট্টি, নয়তো দাবরানি জোটে। ঠিক আছে, যেও না তাহলে, উঠে পড়তে গেল রবিন হুড। আরে আরে, রাগ করছো কেন? লাফিয়ে এসে ওর হাত ধরল লিটল জন। ঠাট্টা করছিলাম ওস্তাদ, তোমার সাথে গিয়ে পিট্টি আর তাড়া খেয়েও তৃপ্তি আছে। চলো বেরিয়ে পড়ি। বেরিয়ে পড়ল দুজন। কোমরে ঝুলিয়ে নিয়েছে তলোয়ার, পিঠে তীর ধনুক। মনটা খুঁতখুত করছে রবিনের। সত্যি কি ওর সাথে গেলে বিপদ হয় লিটল জনের? মনে পড়ল মিসদা মিলারের হাতে পাইকারি পিট্টি খাওয়ার কথা, রানীর সম্মানে লন্ডনে গিয়ে বেমাক্কা তাড়া খাওয়ার কথা। ভাবল দুজন আলাদা হয়ে গেলে কি হয় দেখা যেতে পারে। চলতে চলতে রাস্তা যেখানটায় দুই ভাগ হয়ে গেছে সেখানে এসে দাঁড়িয়ে পড়ল সে। বলল, এক কাজ করা যায় লিটল জন, আমার সাথে গেলে তোমার কপালে পিট্টি জোটে, নাকি তোমার সাথে গেলে আমার, এই ব্যাপারটার আজ নিষ্পত্তি হয়ে যাওয়া দরকার। এসো, দুজন দুই পথে ধরে হাঁটতে শুরু করি, আলাদা আলাদা, দেখা যাক আজ কার কপালে কি জোটে। তুমি এখনো রেগে আছো ওস্তাদ? আমি কিন্তু ওভাবে কথাটা বলিনি। বেশ তো, ওভাবে বলনি ভালো কথা, বলল রবিন, কিন্তু কথাটা শোনার পর থেকে মনটা কেমন যেন খুঁতখুত করছে। দেখাই যাক না দুজন দুপথে গেলে কি হয়। ঠিক আছে, রাজি হলো লিটল জন। তুমি ডান দিকের পথ ধরে চলে যাও, আমি যাচ্ছি বাম দিকের রাস্তায়। দেখা যাক কি আছে কার কপালে।
দুজন রওনা হয়ে গেল দুই রাস্তায়। কিছুদূর এগিয়েই একে অন্যের দৃষ্টির আড়ালে চলে গেল। দুই রাস্তার মাঝখানে দুর্ভেদ্য ঘন জঙ্গল, দৃষ্টি চলে না। হাঁটছে রবিন, বিভোর হয়ে হাঁটছে জঙ্গলের শোভা দেখতে দেখতে। ডালে বসে মনের সুখে ডাকছে পাখি। পাতার ফাঁক গলে পথের ওপর ঝিলমিল করছে সকালের রোদ। মনোরম পরিবেশ। হঠাৎ একটা বিশাল ওক গাছের নিচে অদ্ভুত পোশাক পরা এক লোক দেখে থমকে দাঁড়ালো সে। লোকটা ওকে দেখতে পায়নি বুঝতে পেরে অনেকক্ষণ ধরে গভীর আগ্রহের সাথে দেখলো সে লোকটাকে খুঁটিয়ে খুঁটিয়ে। আশ্চর্য, এমন উদ্ভট পোশাক জীবনে দেখেনি সে। লোকটার মাথা থেকে পা পর্যন্ত ঘোড়ার চামড়া দিয়ে ঢাকা। চামড়ার উপর থেকে লোমগুলো সরানো হয়নি। মাথার কান ঢাকা টুপিটাও ঘোড়ার লোমশ চামড়া দিয়ে তৈরি। এমনভাবে টেনে দিয়েছে টুপিটা যে লোকটার মুখ দেখা যাচ্ছে না। কোমরে বাঁধা রয়েছে একটা বড়সড় তলোয়ার, পিঠে তীর ভরা তুন। ধনুকটা গাছের গুড়িতে ঠেস দিয়ে রাখা। কে হে ভাই তুমি? এগিয়ে গেল রবিন। গায়ে কি পড়েছে ওটা? কসম খোদার, এমন উদ্ভট পোশাক জীবনে দেখিনি আমি। প্রথমে তো ভয়ই পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম নরক থেকে বিশেষ দূত পাঠিয়েছেন যমরাজ নিকোলাস, ডাকতে এসেছো আমাকেই। কথার কোনো জবাব দিল না লোকটা। টুপিটা শুধু খানিকটা ঠেলে দিল পিছনে। দেখা গেল ভ্রু কুঁচকে কটমট করে চেয়ে রয়েছে ওর দিকে শকুনের ঠোঁটের মতো বাঁকা নাকওয়ালা ভয়ঙ্কর চেহারার এক লোক। গালের কিছু ভাঁজ আর সরু চাপা ঠোঁট দেখে পরিষ্কার বুঝতে পারল রবিন লোকটা অত্যন্ত নীচ, বদ ও নিষ্ঠুর। মুখের দিকে চাইলে শিরশির করে ওঠে গা। ইতর কোথাকার, তুমি কে? কর্কশ কণ্ঠে হুঙ্কার ছাড়ল লোকটা। আহা, চড়ছো কেন ভাই? বলল রবিন। শেরকায় ভিজিয়ে বিচুটি পাতা খেয়েছো নাকি সকালে? এত ঝাল কেন কথায়? আমার কথা পছন্দ হচ্ছে না বুঝি? বলল লোকটা। ভালো চাও তো কেটে পড়ো মানে মানে, কারণ আমার কাজ দেখলে আরো অপছন্দ হবে তোমার। কে বলল পছন্দ হচ্ছে না? আরো দুপা এগিয়ে এসে বসে পড়ল রবিন লোকটার সামনে। এমন চাচা ছোলা কর্কশ দুর্বিনীত প্রায় অভদ্র কথাবার্তা আমার খুবই ভালো লাগে। আরো বলো শুনি। যেন এক্ষুনি ঝাঁপিয়ে পড়ে গলা কামড়ে ধরবে এমনই ভঙ্গিতে তীব্র দৃষ্টিতে তাকিয়ে রইল লোকটা রবিনের চোখের দিকে। রবিনও সহজ সরল নিষ্পাপ ঢ্যাবঢেবে চোখে চেয়ে রইল লোকটার দিকে। হাসি লেশমাত্র চিহ্ন নেই ওর চোখে মুখে। অনেকক্ষণ চেয়ে রইল দুজন দুজনের চোখের দিকে। তারপর নীরবতা ভঙ্গ করল লোকটা। কি নাম তোমার? বাহ, বলল রবিন। মুখ দিয়ে কথা বেরোলো তাহলে? আমি ভাবতে শুরু করেছিলাম আমাকে দেখে ভয় জমান বন্ধ হয়ে গেছে বুঝি তোমার। যাই হোক, নাম জিজ্ঞেস করছো? বলবো, কিন্তু বাপু তোমার নিজের পরিচয়টা আগে দাও। এই অঞ্চলে আমি নতুন লোক, কিন্তু তুমি আমার চেয়েও নতুন। সবচেয়ে আগে শোনা যাক, এত সুন্দর চেহারাটা অমন বিচ্ছিরি পোশাক পরে কদাকার করেছো কেন? কথা শুনে কর্কশ কণ্ঠে হেসে উঠল লোকটা। বলল, তোমার দুঃসাহস দেখে না হেসে পারছি না। কেন যে একচরে তোমার দাঁত কটা খসিয়ে দিচ্ছি না এখনো বুঝতে পারছি না ঠিক। জীবনে এত বড় কথা উচ্চারণ করে কেউ পার পায়নি আমার হাত থেকে। ঠিক 2 দিন আগে নটিংহাম শহরে এর অর্ধেক বলার জন্যে একজনকে শিককাবাব বানিয়ে রেখে এসেছি। যাই হোক, এই পোশাকে শরীরটা তো গরম থাকেই, বর্মেরও কাজ দেয় অনেকটা। নামটা জানতে চাইছো? ভয় পেও না আবার। আমার নাম গাই অফ গিজবোর্ন। হ্যারিফোর্ডশায়ারের জঙ্গলে আমার বাস। আমি দস্যু, ভয়ঙ্কর এক দস্যু। কিছুদিন আগে হ্যারিফোর্টের লর্ড বিশপ আমাকে ডেকে নিয়ে বললেন, নটিংহামশায়ারের শেরিফের হয়ে যদি আমি সামান্য একটা কাজ করে দিই, আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ তুলে নিয়ে আমাকে ক্ষমা করে দেয়া হবে এবং সেই সাথে পুরস্কার দেয়া হবে 200 পাউন্ড। কাজেই চলে এলাম আমি নটিংহাম শহরে। দেখা করলাম মাননীয় শেরিফের সাথে। কি কাজ দিলেন তিনি আমাকে জানো? অতি সাধারণ একটা কাজ।
শেরুরে এসে রবিনহুড বলে একটা লোককে খুঁজে বের করে হয় তাকে মেরে রেখে নয়তো ধরে নিয়ে যেতে বলছে। এই লোকটাও নাকি একটা দস্যু। শেরিফ কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাইছেন আর কি। রাজি হয়ে গেলাম এক কথায়, কারণ এর অর্ধেক টাকা পেলে নিজের ভাইয়ের গলায় ছুরি চালাতেও আপত্তি নেই আমার। চলে এসেছি। এই জঙ্গলের দক্ষিণ সীমান্তে কিংস হেড বলে এক সরাইখানায় লোকজন নিয়ে অপেক্ষা করছেন শেরিফ আমার জন্যে। চুপচাপ শুনল রবিন লোকটার কথা। রাগে ফুঁসছে ভিতরটা, কিন্তু হাবভাবে প্রকাশ পেল না কিছুই। ভালো করেই চেনে সে গাই অফ গিসবনকে। এর ভয়ঙ্কর নিষ্ঠুরতার অনেক খবরই এসে পৌঁছেছে ওর কানে। এর মতো এত নীচ জঘন্য চরিত্রের লোক গোটা ইংল্যান্ডে আর আছে কিনা সন্দেহ। গাটা রিরি করে উঠল রবিনের, কিন্তু মুখে হাসি ফুটিয়ে বলল, তোমার অনেক সুকীর্তির কথা শুনেছি আমি। শুনেছি তলোয়ার খেলায় নাকি তোমার জুড়ি নেই। আমার মনে হয় রবিনহুডের সাথে তোমার সাক্ষাৎ হওয়া দরকার। তাহলে দেখা যেত কে কার চেয়ে বড়। কে বড় সেটা দেখার কিছু নেই, বলল লোকটা। ও আমার জানাই আছে। আমার সাথে সাক্ষাতের 10 মিনিটের মধ্যে যে ওর মৃত্যু ঘটবে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি উল্টোটা হয়ে যায়, অনিশ্চিত কণ্ঠে বলল রবিন। যদি দেখা যায় সেই পিটিয়ে লাশ করে ফেলল তোমাকে, তখন? শুনেছি তার মতো শক্তিশালী লোক এই অঞ্চলে নেই। সেটা হতে পারে, বলল গাই অফ গিসবন। এই অঞ্চলের সেরা হতে পারে সে, কিন্তু জেনে রাখো এই অঞ্চলের বাইরে গোটা একটা দুনিয়া পড়ে আছে। তলোয়ার তো পারবে নাই, আমার বিশ্বাস অনায়াসে টেক্কা দিতে পারবো আমি ওকে তীরধনুকেও। হুম, এপাশ ওপাশ মাথা নাড়ালো রবিন। এটা আমি বিশ্বাস করি না। নটিংহামের আমরা এই একটা ব্যাপারে অত্যন্ত গর্ব করতে পারি। তীরধনুকে আমাদের জুড়ি নেই। রবিন হচ্ছে আমাদের মধ্যে আবার সেরা। ওর কথা ছেড়েই দাও। আমি যে এক সাধারণ লোক, আমার সাথেই পারবে না তুমি। বিস্ময় দৃষ্টিতে পা থেকে মাথা পর্যন্ত দেখল রবিনকে গাই অফ গিসবন। তারপর হাহা করে কর্কশ কণ্ঠে হেসে উঠল। তোমার দুঃসাহস দেখে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। বিশ্বাস করো, এই ধরনের কথা বলে আমার হাত থেকে পার পেয়েছে খুব কম লোকই। ঠিক আছে, একটা মালা বানিয়ে টাঙাও দেখি। প্রথমে তোমার সাথেই হয়ে যাক আমার এক হাত। মালা টালার যুগ পার হয়ে এসেছি আমরা বহু আগেই, বলল রবিন। আজকাল বাচ্চা ছেলেরা ছাড়া এই অঞ্চলে কেউ ওই রকম টার্গেট ব্যবহার করে না। বড়দের টার্গেট কাকে বলে দেখাচ্ছি তোমাকে। বলে উঠে গিয়ে কাছে একটা হেজেল ঝাড় থেকে 2 আঙ্গুল মোটা একটা ডাল কেটে নিয়ে ছাল ছাড়াতে শুরু করলো রবিন। তারপর একদিক চোখা করে 80 কদম দূরে একটা ওক গাছের সামনে কাঠিটা গেড়ে দিল মাটিতে। ফিরে এসে বলল, সত্যিকার তীরন্দাজ যদি হও 3বার সুযোগ পাবে তীর ছোড়ার। লাগাও ওই ডালে। ওরে বাপ! উঠে দাঁড়ালো গাই অফ গিসবন। সাক্ষাৎ শয়তানও তো লাগাতে পারবে না ওটাই। হয়তো পারবে কিংবা পারবে না, বলল রবিন। যতক্ষণ না তুমি তীর ছুড়ছো ততক্ষণ বোঝার উপায় নেই। কথা শুনে ভ্রু কুঁচকে রবিনের দিকে চাইল গাই অফ গিসবন। ও সরল হাবভাব দেখে মনে করলো অর্থ না বুঝিয়ে বলছে ও কথাটা। তাই কথা না বাড়িয়ে চুপচাপ ছিলা পড়ালো নিজের ধনুকে। তারপর পরপর 3বার মারল সে ডালটা লক্ষ্য করে, কিন্তু একটাও লাগলো না। হেসে উঠল রবিন, বলল, দেখা যাচ্ছে সাক্ষাৎ শয়তানের পক্ষে সত্যিই এই লক্ষ্যভেদ করা সম্ভব নয়। মিয়া, তলোয়ারেও যদি এই পদের ওস্তাদ হও তাহলে নির্ঘাত মারা পড়বে তুমি রবিনের হাতে। ভয়ঙ্কর মূর্তি ধারণ করলো গাই অফ গিসবন। দাঁত কিরমির করে বলল, কি? যত বড় মুখ নয় তত বড় কথা। সাবধান বলে দিচ্ছি, এখনো সাবধান হও, নইলে টেনে ছিঁড়ে নেব জিভ। রাগে আর ঘৃণায় কাঁপছে রবিনের বুকের ভেতরটা। ইচ্ছে করছে এক্ষুনি টান দিয়ে তলোয়ার বের করে ঝাঁপিয়ে পড়ে পাষণ্ডটার উপর। কিন্তু তার আগে ভাবল, ধনুকের জাদু দেখিয়ে দেয়া দরকার হারামজাদাটাকে। কোনো কথা না বলে একটা তীর বেছে নিয়ে পরালো ছিলায়। তারপর যেন নিতান্তই অবহেলা ভরে মারল ডালটা লক্ষ্য করে।
চড়াত করে দুফাক হয়ে গেল হেজেলের কাঠি। প্রতিপক্ষকে বিস্ময় প্রকাশের সুযোগ না দিয়েই ধনুকটা ছুঁড়ে ফেলে দিল রবিন মাটিতে। তারপর এক টানে তলোয়ার বের করে জ্বলন্ত চোখে চাইল গায়ব গিজবনের দিকে। আয় দেখি বদমাস, মরণ বার বেড়েছে তোর। আজকে তোর একদিন কি আমার একদিন, আমি রবিন হুড। কিছুক্ষণ থ হয়ে চেয়ে রইল গায়ব গিজবন রবিনের মুখের দিকে, কিন্তু বিস্ময় কাটিয়ে উঠতে আর বেশি সময় লাগলো না। ক্রোধের চিহ্ন ফুটে উঠল তার চেহারায়। ও, তুমি রবিন হুড? বেশ, মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। ইষ্টনাম জপ করে নাও এক্ষুনি, পরে সময় পাবে না আর। সরাত করে খাপ থেকে টেনে তরবারি বের করে ফেলল সে। শুরু হলো যুদ্ধ। এমন ভয়ঙ্কর অসিযুদ্ধ আর শেরুরে হয়নি কোনো দিন। প্রবল বিক্রমে আক্রমণ করল একে অপরকে। দুজনেই জানে যতক্ষণ না একজনের মৃত্যু ঘটছে ততক্ষণ থামবে না এই লড়াই। একবার সামনে এগিয়ে গিয়ে, একবার পেছনে হটে এসে, একবার ডাইনে সরে, একবার বামে ঘুরে লড়ছে দুজন। পায়ের চাপে সবুজ ঘাসগুলো দুমড়ে সমান হয়ে গেল মাটির সাথে। তার উপর টপ টপ ঝরছে তাজা রক্তের ফোঁটা। ইতিমধ্যে শরীরের কয়েক জায়গায় রবিনের তরবারির খোঁচা খেয়েছে গায়ব গিজবর্ন, কিন্তু একটি বারের জন্য নিজেরটা ছোঁয়াতে পারেনি রবিনের গায়ে। অকল্পনীয় ক্ষিপ্রতার সাথে এড়িয়ে যাচ্ছে সে প্রতিটা আঘাত। হঠাৎ গায়ব গিজবর্নের এক প্রচণ্ড আক্রমণ এড়াবার জন্যে হালকা পায়ে লাফিয়ে পিছনে সরে আসতে গিয়ে একটা শিকড়ে পা বেঁধে পড়ে গেল রবিন চিত হয়ে। অসিযুদ্ধের নিয়ম অনুযায়ী কেউ পড়ে গেলে তাকে আক্রমণ করা উচিত নয়, কিন্তু সুযোগ বুঝে লাফিয়ে এগিয়ে এলো গায়ব গিজবর্ন। রবিনের বুক লক্ষ্য করে চালালো তলোয়ার। উপায়ান্ত না দেখে খালি হাতেই ধরে ফেলল রবিন ক্ষুরোধার তরবারিটা। যদিও হাতের তালু কেটে গেল বেশ খানিকটা, ঠেলা দিয়ে সরিয়ে দিতে পারল সে তলোয়ারের আগাটা। গ্যাস করে আধ হাতের মতো ঢুকে গেল ওটা মাটির ভিতর। সাথে সাথে লাফিয়ে উঠে দাঁড়ালো রবিন। তলোয়ারটা মাটি থেকে টেনে বের করবার আগেই প্রচণ্ড জোরে মারল গায়ব গিজবনের ডান বাহুতেই। হাত থেকে তলোয়ার খসে যেতেই ভয় বিবর্ণ হয়ে গেল পাষণ্ডটার মুখ। টলতে টলতে দুপা পিছিয়ে গেল সে, কিন্তু আর কোনো সুযোগ দিল না ওকে রবিন। তলোয়ারের এক খোঁচায় এফোর ওফর করে দিল হৃৎপিণ্ড। দুই হাত দুদিকে ছড়িয়ে ভয়ঙ্কর এক মরণ চিৎকার দিল গায়ব গিজবর্ন। তারপর এক পাক ঘুরে দরম করে পড়ল মাটিতে মুখ থুবড়ে। তলোয়ারে রক্ত মুছে ওটা খাপে পুড়ে দু হাতে বুক বেঁধে চেয়ে রইল রবিন গায়ব গিজবর্নের মৃতদেহের দিকে। মনে মনে ভাবছে, আবার একটা মানুষ খুন করলাম। জীবনের প্রথম সেই যে রক্ষী প্রধানকে মেরেছিলাম, তারপর এত দিন পর আবার খুন করতে বাধ্য হলাম আরেকজনকে। সেদিন ভয়ানক খারাপ লেগেছিল, মনে মনে বড় দুঃখ হয়েছিল লোকটার স্ত্রী, পুত্র, কন্যার কথা চিন্তা করেন। কিন্তু আজ আজ মনে হচ্ছে ভয়ঙ্কর নিজ এক পিশাচের হাত থেকে রক্ষা করলাম দেশের আর সব মানুষকে। ফসল বিনষ্টকারী বন্য শুয়োর মারতে পারলে যেমন হয়, তেমনই আনন্দ হচ্ছে। যাই হোক, এর কথা থেকে বোঝা গেল যথেষ্ট শিক্ষা হয়নি শেরিফের। এখনো আমাকে ধ্বংস করার ফিকিরে রয়েছে। এর একটা বিহিত করা দরকার। দেখা যাক আজই খানিকটা ধার শোধ করে দেয়া যায় কিনা। ঘোড়ার চামড়ায় রক্তমাখা পোশাক খুলে ফেলল রবিন গায়ব গিজবর্নের শরীর থেকে। নিজের কাপড়ের ওপর পরে নিল ওগুলো। ওর তলোয়ার আর ড্যাগারটা ঝুলিয়ে নিল নিজের কোমরে। তীর ভরা তুন বেঁধে নিল পিঠে। ধনুকটা ঝুলিয়ে নিল কাঁধে। তারপর ঘোড়ার চামড়ার মুখ ঢাকা টুপিটা সামনের দিকে টেনে নিয়ে নিজের অস্ত্রশস্ত্র আর শিঙ্গাটা হাতে নিয়ে রওনা হলো কিংস হেড সরাইখানার উদ্দেশ্যে। পথে গায়ব গিজবর্নের ছদ্মবেশে যেই দেখলো ওকে, ছুটে পালালো সামনে থেকে। এত দূরেও এসে পৌঁছেছে লোকটার কুখ্যাতি। ওদিকে এসব ঘটনার কিছুই জানে না লিটল জন। হাঁটতে হাঁটতে শেরুডের বাইরে চলে এলো সে। রাজপথ ধরে আরো কিছু দূর এগিয়ে ছোট্ট একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করলো। হেরিফোর্টের বিশপের হাত থেকে রবিনকে যে বিধবা বুড়িটা বাঁচিয়েছিল, তার পর্ণকুটিরটা চোখে পড়ল ওর। লম্বা পা ফেলে পাশ ঘেঁষে চলে যাচ্ছিল লিটল জন। হঠাৎ থমকে দাঁড়ালো। কি ফুপায়? কান খাড়া করে কয়েক মুহূর্ত অপেক্ষা করতেই আবার শুনতে পেল সেই শব্দটা।
সত্যি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে কেউ। মনে হচ্ছে কুটির থেকেই আসছে আওয়াজটা। পা টিপে কুটিরের কাছে চলে এলো লিটল জন। দরজাটা একটু ফাঁক করেই দেখলো সেই বুড়িটাই, দু হাতে চোখ ঢেকে রেখেছে। প্রবল বেগে কাঁপছে ওর পিঠটা। বিশাল দত্তের মতো চেহারা হলে কি হবে, কারো দুঃখ সহ্য করতে পারে না লিটল জন। কাউকে কাঁদতে দেখলেই নিজের চোখেও পানি এসে যায় তার। ঘরের ভেতর ঢুকে এলো সে। বুড়ির পিঠে হাত বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা করছে আর বলছে, কি হয়েছে বুড়িমা? কি হয়েছে বলো আমাকে? কিসের এত দুঃখ? আমি আছি না। শুধু একবার মুখ ফুটে বলো দেখি কি সাহায্য দরকার। প্রথম দিকে মাথা নেড়ে বোঝাবার চেষ্টা করলো বুড়ি যে ওকে সাহায্য করার সাধ্য কারো নেই। কিন্তু লিটল জনের নরম কণ্ঠের আশ্বাস আর সান্ত্বনার বাণী শুনে কিছুটা শান্ত হলো সে। কান্না থামিয়ে শোনালো ওর মহা বিপদের কথা। 3টে ছেলে ছাড়া কেউ নেই ওর দুনিয়ায়। ওরাই ওর কলজের টুকরো, ওরাই সব। হ্যাল, হব আর ডিকন। ক্ষুধার তাড়নায় বড় ছেলেটা গতকাল রাতে হরিণ মেরেছিল একটা। আজ সকালে রক্তের দাগ ধরে ধরে এসে হাজির হয়েছে কয়েকজন জঙ্গলরক্ষী। 3জনকেই ধরে নিয়ে গেছে ওরা কিংস হেড সরাইখানায় বিশ্রামরত শেরিফের কাছে। আজই ঝুলিয়ে দেয়া হবে ফাঁসিতে। কিংস হেড সরাইখানায় ধরে নিয়ে গেছে ওদের ঠিক জানো? জানতে চাইল লিটল জন। হ্যাঁ বাবা, বলল বুড়ি। ওরা বলছিল রবিনহুডকে খুন করার জন্য নাকি একজনকে পাঠানো হয়েছে শেরুডে। তারই অপেক্ষায় ওই সরাইখানায় বসে আছেন নটিংহামের শেরিফ। গম্ভীর হয়ে গেল লিটল জন। রবিনহুডকে নিয়ে আমার চিন্তা নেই, নিজেকে রক্ষা করার ক্ষমতা তার আছে। আমি ভাবছি এখনো হয়তো সময় আছে। হয়তো এক্ষুনি রওনা হয়ে গেলে তোমার ছেলেদের রক্ষা করা সম্ভব হবে। একা যাব নাকি দলবল সঙ্গে নেয়ার জন্যে ফিরে যাব শেরুডে? কিন্তু ওদিকে সময়ও তো নেই। ইস, এখন রবিন থাকলে বলে দিতে পারতো কি করা উচিত। নিজের মাথায় জোরে জোরে 3টে টোকা দিল সে আঙুলের পিঠ দিয়ে। তারপর বলল, না, এক্ষুনি আমার রওনা হওয়া দরকার কিংসেট সরাইখানার দিকে। আচ্ছা বুড়িমা, তোমার কাছে কিছু জামাকাপড় আছে? এই লিঙ্কন গ্রিন ছেড়ে কোনো ছদ্মবেশ না নিলে কাছেই ভিড়তে পারবো না শেরিফের। এই কথা শুনে পুরনো ট্রাঙ্ক থেকে মৃত স্বামীর কিছু জামাকাপড় বের করে দিল বুড়ি। লিঙ্কন গ্রিন ছেড়ে সেগুলো পরে নিল লিটল জন। উল দিয়ে নকল দাড়ি আর পরচুলা বানিয়ে পরে নিতেই তার খয়েরি চুল দাড়ি ঢাকা পড়ে গেল। এবার মাথার উপর মস্ত এক টুপি চাপিয়ে পিঠে তীর ধনুক আর হাতে লাঠি নিয়ে রওনা হয়ে গেল সে কিংস হেড সরাইখানার উদ্দেশ্যে। শেরুড জঙ্গলের দক্ষিণ সীমান্ত থেকে সামান্য কিছুটা দূরে বিখ্যাত কিংস হেড সরাইখানা। মহা হইচই চলছে আজ সরাইখানায় সকাল থেকেই। জনাকুড়ি কনস্টেবল নিয়ে গায়ব গিজবনের ফিরে আসার অপেক্ষা করছে শেরিফ এখানে। ভালো ভালো রান্না চড়ানো হয়েছে চুলোয়, ভালো মদ বের করা হয়েছে শিলার থেকে। একটা টেবিলে বসে খাচ্ছেন শেরিফ। কাছেই কয়েকটা বেঞ্চিতে বসে নিজেদের মধ্যে গল্পগুজব করছে আর মদ খাচ্ছে শেরিফের লোকজন। বাইরে এখানে ওখানে বাঁধা রয়েছে ঘোড়াগুলো, লেজ নাড়াচ্ছে আর পা ঠুকছে ওগুলো মাটিতে। এমনই সময় বিধবা বুড়ির 3 ছেলেকে নিয়ে হাজির হলো কয়েকজন জঙ্গলরক্ষী। পিসমোড়া করে ছেলেগুলোর হাত বেঁধেই ক্ষান্ত হয়নি ওরা। গলায় দড়ির ফাঁস পরিয়ে বেঁধেছে একজনের সাথে আরেকজনকে। ভোজনরত শেরিফের সামনে দাঁড়িয়ে ভয় কাঁপতে শুরু করলো ছেলেগুলো তার ভ্রুকুটির বহর দেখে। সব শুনে হুঙ্কার ছাড়লেন শেরিফ। রাজার হরিণ মেরে খাওয়া হচ্ছে না? বড় বার বেড়ে গেছে তোমাদের। অনেক দিন কাউকে কোনো শাস্তি দেয়া হয়নি দেখে ভেবেছ স্বরাজ মিলে গেছে? দাঁড়াও, তোমাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেব আমি আজ। এরকম অরাজকতা আর চলতে দেয়া যায় না। গেরস্ত যেমন অন্য কাকদের ভয় দেখাবার জন্যে 2-3টিকে মেরে ঝুলিয়ে দেয়, ঠিক তেমনই ঝুলিয়ে দেব আমি আজ তোমাদের। কিছু বলার জন্য মুখ খুলতে যাচ্ছিল বড় ছেলেটা। প্রচণ্ড এক ধমকে তাকে থামিয়ে দিলেন শেরিফ। জঙ্গলরক্ষীদের আদেশ দিলেন যেন ওদের বাইরে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে রাখে। খাওয়া দাওয়া সেরেই ওদের সমুচিত শাস্তির ব্যবস্থা করবেন তিনি।
তিনজনকে বাইরে নিয়ে যাওয়া হলো। হতাশ হৃদয়ে মাথা নিচু করে অপেক্ষা করলো ওরা, যতক্ষণ না খাওয়া শেষ করে বেরিয়ে এলেন শেরিফ। ওদের আশা ছিল হয়তো শেরিফ ওদের বক্তব্য শুনতে চাইবেন, কেন ওরা হরিণ মারতে বাধ্য হয়েছে সেটা ব্যাখ্যা করে বলবার সুযোগ দেবেন, ক্ষমা প্রার্থনার একটা সুযোগ হয়তো ওরা পাবে। কিন্তু ওসবের ধার দিয়েও গেলেন না শেরিফ। বেরিয়ে এসে নিজ অনুচরদের উদ্দেশ্য করে বললেন, এই 3 বদমাশকে ফাঁসি দিতে হবে এক্ষুনি, কিন্তু এখানে নয়। ওই যে দেখা যাচ্ছে শেরুট জঙ্গল, ওখানে নিয়ে গিয়ে একটা গাছে ঝুলিয়ে দেব আমরা ওদের। এর ফলে ওই জঙ্গলের দস্যুগুলো টের পাবে, ধরা পড়লে কি শাস্তি অপেক্ষা করছে ওদের জন্যে। কথাটা বলেই নিজের ঘোড়ায় চেপে বসলেন শেরিফ। অন্যেরাও চড়ল যে যার ঘোড়ায়। গলায় বাঁধা দড়ি ধরে টেনে নিয়ে যাওয়া হলো বিধবার 3 ছেলেকে শেরুট জঙ্গলের ধারে। ঝটপট গলায় ফাঁস পরিয়ে দড়ির অপর প্রান্তগুলো বিশাল এক ওক গাছের মোটা ডালের উপর দিয়ে ছুঁড়ে দেয়া হলো। চোখে পানি এসে গেল ছেলেদের। হাঁটু ভাঁজ করে মাটিতে বসে দয়া প্রার্থনা করল শেরিফের কাছে। শুনে হাহা করে হেসে উঠল শেরিফ টিটকারির হাসি। দয়া বা ক্ষমার ধার ধারি না, বললেন তিনি। আমার কাজ আইন সংরক্ষণ। ক্ষুধার জ্বালায় মেরেছি বা ওইরকম কোনো আহ্লাদের কথা আমি শুনতে চাই না। দোষ করেছ, শাস্তি পেতে হবে। কিন্তু একটু যেন চিন্তায় পড়ে গেলেন তিনি। মরার আগে তোমাদের পাপ স্বীকার করে মুক্তির কোনো ব্যবস্থা করা যাচ্ছে না। এখানে পাদ্রী পাবো কোথায়? উপায় নেই, পাপের বোঝা পিঠে নিয়েই রওনা দিতে হবে তোমাদের। সেন্ট পিটারের কাছে কাকুতি মিনতি করে দেখো, তার দয়া হলে স্বর্গের গেট খুলেও দিতে পারেন। কথা শুনে হেসে উঠল শেরিফের কয়েকজন কর্মচারী। এইসব যখন চলছে তখন কোত্থেকে এক বুড়ো এসে লাঠিতে ভর দিয়ে দাঁড়ালো এক পাশেই। ধবধবে সাদা কোকড়ানো চুল দাড়ি, পিঠে ইউ ডালের বিশাল এক ধনুক। দেখলেই বোঝা যায় যৌবনের স্মৃতি পিঠে নিয়ে বয়ে বেড়াচ্ছে বুড়ো। আসলে এখন এই ধনুকে ছিলা পড়াবার সাধ্য তার নেই। দড়ি টেনে ছেলেগুলোকে শূন্যে তোলার হুকুম দিতে গিয়ে চারপাশে একবার চাইলেন শেরিফ। চট করে চোখে পড়ল বুড়োর ওপর। হাতছানি দিয়ে ডাকলেন তিনি তাকে। এদিকে এসো দেখি, তোমার সাথে দুটো কথা আছে। কাছে এসে দাঁড়ালো বুড়োর ছদ্মবেশে লিটল জন। বলুন হুজুর। বুড়োর মুখের দিকে চেয়ে কেমন চেনা চেনা মনে হলো শেরিফের। মনে হলো কোথায় যেন দেখেছেন। কিছুক্ষণ ভ্রু কুঁচকে স্মরণ করার চেষ্টা করলেন। তোমাকে আগে কোথাও দেখেছি মনে হচ্ছে, কি নাম তোমার? কাপা কাপা ভাঙা গলায় বলল লিটল জন। আমার নাম হুজুর গার্লস হলফস। কিছু বলবেন আমাকে? গার্লস হলফ, গার্লস হলফ বিড়বিড় করলেন শেরিফ, কিন্তু এই নামের কাউকে চেনেন বলে মনে করতে পারলেন না। বললেন, না, মনে আসছে না, শুধু মনে হচ্ছে দেখেছি কোথাও। যাই হোক, এই সুন্দর সকালে খুব কম খাটুনিতে 6 পেন্স রোজগার হয়ে গেলে কেমন হয় বলো তো? খুবই ভালো হয় হুজুর, গদগদ কণ্ঠে বলল লিটল জন। অভাবে আছি, সৎ পথে যদি 6 পেন্স উপার্জনের কোনো সুযোগ পাই সে সুযোগ হাতছাড়া করব না। বলুন হুজুর, কি খেদমত করতে পারি আপনার? ব্যাপারটা হচ্ছে এই 3 ছোকরাকে ফাঁসিতে লটকে দেওয়া খুবই দরকার হয়ে পড়ছে, কিন্তু আমি আমার বাহিনীর কাউকে জল্লাদে পরিণত করতে চাইছি না। তুমি কি পারবে কাজটা? এক একজনের জন্য 2 পেন্স করে পাবে, করবে? সত্যি কথা বলতে কি হুজুর, পুরো মানুষের কাপা গলায় বলল লিটল জন, এ কাজ জীবনে করিনি কখনো আমি, কিন্তু 6 পেন্সের বিনিময়ে এটা করতে আমার কোনো আপত্তি নেই। তবে একটা কথা হুজুর, এই শয়তানগুলোর পাপের স্বীকারোক্তি নেওয়া হয়েছে? না, তুমি ইচ্ছে করলে স্বীকারোক্তি নিতে পারো, কিন্তু যা করবার তাড়াতাড়ি করতে হবে। এক্ষুনি ফিরতে হবে আমার সরাইখানায়। এগিয়ে গেল লিটল জন কম্পমান 3 ভাইয়ের দিকে। বড় ছেলেটার গালে গাল ঠেকিয়ে যেন ওর পাপের স্বীকারোক্তি শুনছে এমনই ভঙ্গিতে দাঁড়িয়ে নিচু গলায় বলল, চুপচাপ থির হয়ে দাঁড়িয়ে থাকো ভায়া, হাতের বাঁধন কেটে দিচ্ছি, কিন্তু আগেভাগেই নড়ে উঠো না। যখন দেখবে আমি আমার নকল চুলদাড়ি খসিয়ে ফেলেছি, ঠিক তখনই গলা থেকে ফাঁস খুলে ঝেড়ে দৌড় দেবে জঙ্গলের দিকে। এই বলে সবার অলক্ষ্যে ক্ষুরধার ছোড়ার 2 পোঁচ কেটে দিল সে ওর হাতের বাঁধন।
যেন এখনো বাধা রয়েছে এমনই ভঙ্গিতে স্থির হয়ে দাঁড়িয়ে রইল ছেলেটা। একই কথা বলল সে দ্বিতীয় ছেলেটার কানে কানে, তারপর কেটে দিল বাঁধন। আর 1 মিনিটের মধ্যে বাঁধন মুক্ত হলো তৃতীয় ছেলেটাও। ঘোড়ার ওপর বসে নিজেদের মধ্যে হাসাহাসি করছে সবাই, কেউ খেয়াল করলো না কি ঘটে গেল সবার অলক্ষ্যে। কাজ সেরে শেরিফের দিকে ফিরল লিটল জন, বলল, হুজুর, যদি অনুমতি দেন এবার আমি আমার ধনুকটায় ছিলা পরাতে চাই। বুড়ো মানুষ তো, মনটা আমার বড্ড নরম, বেশি কষ্ট যেন না হয়, সেজন্য ঝুলন্ত অবস্থায় একটা করে তীর ঢুকিয়ে দিতে চাই ওদের বুকের খাঁচায়। বেশ তো, বললেন শেরিফ, অতি উত্তম প্রস্তাব, কিন্তু বাপ, যা করবার জলদি করো, সময় নেই আমার হাতে। ধনুকের এক মাথা পায়ের কাছে মাটিতে বাঁধিয়ে চাপ দিয়ে বাঁকিয়ে শিলা পরিয়ে নিল লিটল জন। সবাই একটু অবাক হলো ওর গায়ের জোর দেখেই। পিঠের তুন থেকে একটা তীর চলে এসেছে বুড়োর ডান হাতে। তীরটা শিলায় পরিয়ে চারপাশে তাকিয়ে পালাবার রাস্তাটা দেখে নিল সে। তারপর হঠাৎ এক টানে নকল চুলদাড়ি খসিয়ে প্রচণ্ড এক হুঙ্কার ছাড়ল, দৌড়াও! চোখের পলকে গলার ফাঁস থেকে ফাঁস খুলে তীর বেগে খিচে দৌড় দিল ছেলে তিনটে, ফাঁকা ময়দানের ওপর দিয়ে সোজা জঙ্গলের দিকে। কাল বিলম্ব না করে লিটল জন ছুটল ওদের পিছু পিছু। তাজ্জব হয়ে চেয়ে রয়েছে সবাই ওদের দিকে। এই অপ্রত্যাশিত আকস্মিক ঘটনায় হতবম্ব হয়ে গেছে একেবারেই। শেরিফই সবার আগে সম্বিত ফিরে পেলেন। ধরো ধরো ওকে, চেঁচিয়ে উঠলেন তিনি। পরিষ্কার চিনতে পেরেছেন শেরিফ এবার লিটল জনকে। শেরিফের কণ্ঠস্বর কানে গেল লিটল জনের। বুঝতে পারল ঘোড়া চেপে তাড়া করলে তিনজনকে ধরে ফেলবে ওরা জঙ্গলে পৌঁছবার আগেই। ছেলেগুলোকে আগে পালিয়ে যাবার সুযোগ করে দেওয়ার জন্য থমকে দাঁড়িয়ে পায়ে করে ঘুরল সে। তীর ধনুক বাগিয়ে ধরে গর্জন ছাড়ল, খবরদার, কেউ এক পা সামনে বাড়ালে মারা পড়বে। ধনুকের শিলা স্পর্শ করা মাত্র খুন হয়ে যাবে আমার হাতে। নড়ে চড়ে উঠছিল লোকগুলো, কিন্তু লিটল জনের হুমকি কানে যেতেই পাথরের মূর্তির মতো স্থির হয়ে গেল সবাই। লিটল জনের অব্যর্থ লক্ষ্যের কথা জানা আছে ওদের। জানে অবাধ্যতা করতে গেলেই এখন ঘটবে অবধারিত মৃত্যু। ধমক দিলেন ওদের শেরিফ। কাপুরুষ বলে লজ্জা দেওয়ার চেষ্টা করলেন। সবাইকে একসাথে এগোবার নির্দেশ দিলেন, কিন্তু 1 ইঞ্চি নড়ল না কেউ। মন্ত্রমুগ্ধের মতো দেখছে লিটল জনের তীর ধনুক বাগিয়ে ধরে ধীরে ধীরে জঙ্গলের দিকে পিছিয়ে যাওয়া। নিষ্ফল আক্রোশে চেঁচিয়ে উঠলেন শেরিফ। শিকার হাতছাড়া হয়ে যাচ্ছে দেখে দিশা হারিয়ে ফেললেন রাগে। কি করছেন ভালো মতো না বুঝিয়ে জিনের রেকাবের উপর ভর দিয়ে দাঁড়িয়ে ঝড়ের বেগে ছুটলেন তিনি লিটল জনের দিকে। উপায়ন্ত না দেখে একটানে কানের পাশে নিয়ে এলো লিটল জন ধনুকের ছিলা। কিন্তু হায়, তীর ছোড়ার আগেই এতদিনের বিশ্বস্ত ধনুকটা হঠাৎ মরাত করে ভেঙে গেল মাঝখান থেকে। তীরটা খসে পড়ল ওর পায়ের কাছে। লিটল জনের ধনুক ভেঙে যেতেই চিৎকার করে উঠল শেরিফের লোকজন। ঘোড়া ছুটিয়ে দিল ওর দিকে। সবার আগে পৌঁছে গেলেন শেরিফ। সামনে ঝুঁকে সাই করে চালালেন তরবারি ওর মাথা লক্ষ্য করে। চট করে মাথা নিচু করে নিল লিটল জন। ফলে খানিকটা ঘুরে গেল শেরিফের তলোয়ার ধরা হাত। ফলার চওড়া দিকটা খটাং করে লাগলো ওর চাঁদির ওপর। মুহূর্তে জ্ঞান হারিয়ে পড়ে গেল সে মাটিতে। ভাগ্যিস মেরে ফেলিনি, লোকজন এসে পৌঁছাতে বললেন শেরিফ। এই হারামজাদাটাকে গাছের ডালে না লটকাতে পারলে ক্ষেত থেকে যেত মনে। যাও তো উইলিয়াম, ওই ঝর্ণা থেকে পানি এনে ঢালো ওর মাথায়। মাথায় পানি ঢালা হতেই চোখ মেলল লিটল জন। ঘোর কাটিনি এখনো। ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে চারপাশে। হাত দুটো ওর পিছমোড়া করে বেঁধে ফেলা হলো। কয়েকজন মিলে ধরে তুলে দেয়া হলো একটা ঘোড়ার পিঠে, লেজের দিকে মুখ করে। ঘোড়ার পেটের নিচ দিয়ে শক্ত করে বাঁধা হলো পা দুটো। তারপর ওকে নিয়ে ফিরে এলো সবাই কিংসেট সরাইখানায়। শেরিফের আনন্দ আর ধরে না। মদের অর্ডার দিয়ে বসলেন তিনি টেবিলে। এতদিনে হাতের মুঠোয় পেয়েছেন তিনি লিটল জনকে। উহু, বড় জ্বালান জ্বালিয়েছে লোকটা তাকে। নটিংহামের গেটের সামনে ঝুলিয়ে দেব কাল একে গাছের ডালে, ভাবলেন তিনি। রবিনহুডের ডান হাতটা গড়িয়ে দেব আমি এইভাবেই। কিন্তু ক্যানারির পাত্রে লম্বা করে একটা চুমুক দিয়েই মত পরিবর্তন করে ফেললেন তিনি। হঠাৎ একটা চিন্তা ঢুকেছে তার মাথায়। চট করে পাত্রটা নামিয়ে রেখে বিড়বিড় করে বললেন, কাল পর্যন্ত অপেক্ষা করা কি উচিত হবে?
উইল স্টিউটলির বেলায় ওরা যা করেছিল, না, যদি গায়ব গিজবর্নের হাতে ব্যাটা মারা না পড়ে, নিজের প্রিয় অনুচরকে বাঁচাবার জন্য লোকটা কি বুদ্ধি বের করে কি অঘটন ঘটিয়ে বসবে কেউ বলতে পারে? হুম, দেরি করা মোটেই বুদ্ধিমানের কাজ হচ্ছে না। চেয়ার ঠেলে উঠে দাঁড়ালেন তিনি, ত্রস্ত পায়ে বেরিয়ে এলেন বাইরে। লোকজনদের ডেকে বললেন, শোনো, ভুল করেছি আমরা, তক্ষুনি ওই গাছের ডালেই ঝুলিয়ে দেওয়া উচিত ছিল একে। যাই হোক, আর দেরি করব না আমরা, চলো এক্ষুনি ওকে নিয়ে গিয়ে লটকে দেব ফাঁসিতে, যেখান থেকে ও উদ্ধার করেছিল ছোকরাদের সেইখানেই। আবার রওনা হলো সবাই। সে বিশাল ওক গাছের নিচে এসে থামল। লিটল জনকে নামানো হলো ঘোড়া থেকে। হঠাৎ ওদের মধ্যে থেকে একজন বলে উঠল, কে লোকটা? ওই যে এদিকেই আসছে, গায়ব গিজবর্ন না? কপালে হাত ঠেকিয়ে রোদ আড়াল করে তাকালেন শেরিফ, তারপর চিৎকার করে উঠলেন, তাই তো, ফিরে আসছে গায়ব গিজবর্ন। বদমাসটাকে মেরে রেখে আসতে পারলো কিনা কে জানে। উদ্বিগ্ন দৃষ্টিতে অগ্রসমান লোকটার দিকে চাইল লিটল জন। দূর থেকেই লোকটার বিচিত্র পোশাক, রক্তের দাগ দেখে মনটা দমে গেল ওর। আশঙ্কে কেঁপে উঠল বুকটা। রবিনের রক্ত নয় তো? পর মুহূর্তে লোকটার হাতে রবিনের ধনুক, তলোয়ার আর শিঙ্গা দেখে ওর মনে হলো আস্ত একটা ছুরি ঢুকিয়ে দিয়েছে কেউ ওর বুকের মধ্যেই। কি খবর? গায়ব গিজবর্নের ছদ্মবেশে রবিনহুড কাছে আসতেই জিজ্ঞেস করলেন শেরিফ। দেখা পেয়েছিলে ওর? জামা কাপড়ে এত রক্ত কেন? আমার জামা কাপড় পছন্দ হচ্ছে না বুঝি আপনার? গায়ব গিজবর্নের কর্কশ কণ্ঠ অনুকরণ করে চড়া গলায় বলল রবিন। রক্ত ভালো না লাগলে চোখ বুজে থাকতে পারেন, এ রক্ত ভালো লাগার কথাও নয়। দুনিয়ার সেরা বদমাশের রক্ত এগুলো। খুন করে এসেছি আমি ওকে। হাউমাউ করে কেঁদে উঠল লিটল জন। ধরা পড়ার পর এই প্রথম মুখ খুলল সে। ওরে নীচ দুরাচার, কাকে খুন করেছিস তুই? তোর মতো পাপিষ্ট পিশাচের হাতে নিবল আজ রবিনের মতো এত বড় এক মহান হৃদয়ের জীবন প্রদীপ। হায় রে খোদা, আর বাঁচার স্বাদ নেই আমার। আমাকে তুলে নাও তুমি এই নিষ্ঠুর দুনিয়া থেকে। দুই গাল বেয়ে দরদর ঝরছে ওর তপ্ত নোনা অশ্রু। রবিনের মৃত্যু সংবাদ পেয়ে খুশিতে হাততালি দিয়ে উঠলেন নটিংহামের শেরিফ। বাহ, সাবাস গায়ব গিজবর্ন, এত আনন্দ আমি রাখবো কোথায়? যা বলছো তা যদি সত্যি হয়, আজ আমার জীবনের সবচেয়ে খুশির দিন। যা বলছি সব সত্য, কর্কশ কণ্ঠে বলল রবিন। মিথ্যে কথা আমি বলি না। চেয়ে দেখুন, এগুলো রবিনহুডের তলোয়ার, ধনুক আর শিঙ্গা না? আপনি বলতে চান আমি চাইতেই খুশি মনে আমার হাতে তুলে দিয়েছে এসব রবিনহুড? হাহা করে হেসে উঠলেন শেরিফ। আনন্দ আর নিজেদের মধ্যে ধরে রাখতে পারছেন না তিনি। কার মুখ দেখে উঠেছিলাম আজ ভোরে, কল্পনাও করতে পেরেছিলাম এই একই দিনে রবিনহুড আর তার প্রধান চেলাকে খতম করতে পারবো আজ? যা চাইবে তাই পাবে আজ তুমি আমার কাছে গায়ব গিজবর্ন, যা খুশি। লিটল জনের দিকে ফিরল রবিনহুড, পা থেকে মাথা পর্যন্ত দেখলো ওকে, তারপর বলল, এই লোক রবিনহুডের ডান হাত বুঝি? ভালো ভালো, আমাকে 200 পাউন্ড দেওয়ার কথা ছিল না আপনার? ছিল, বললেন শেরিফ। একটা থলি বাড়িয়ে দিলেন রবিনের দিকে। এই নাও তোমার পুরস্কার। লাগবে না, শেরিফকে অবাক করে দিয়ে বললেন তিনি। টাকা লাগবে না আমার, তার বদলে এই লোকটাকেও খুন করার অনুমতি চাই। নেতাকে শেষ করেছি, চেলাটাকেও নিজ হাতে পার করে দিতে চাই ওপারে। টাকা কটা বেঁচে যাচ্ছে দেখে আরো খুশি হয়ে উঠলেন শেরিফ। চট করে রাজি হয়ে গেলেন উদ্ভট চরিত্রের গায়ব গিজবর্নের কথায়। বেশ তো, আমার কোনো আপত্তি নেই। যেমন ভাবে খুশি খুন করতে পারো তুমি ওকে। ধন্যবাদ, বললেন রবিন। তাহলে এই বদমাশকে ওই গাছের গায়ে হেলান দিয়ে দাঁড় করাতে বলুন আপনার লোকদের। আমাদের ওদিকে নিষ্ঠুর জবাই বলতে কি বোঝায় দেখাচ্ছি আমি আপনাদের। অসমর্থনের ভঙ্গিতে মাথা নাড়ল শেরিফের বেশ কিছু লোক। লিটল জনকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে কারো কোনো আপত্তি ছিল না, কিন্তু ওকে ঠান্ডা মাথায় নিষ্ঠুরভাবে জবাই করার প্রস্তাবে বিচলিত হয়ে উঠল ওরা।
তবে মুখ ফুটে কিছু বলার সাহস পেল না কেউ। শেরিফের হুকুম পেয়ে গাছের গায়ে ঠেস দিয়ে দাঁড় করিয়ে দিল হাত পা বাঁধা লিটল জনকে। ওরা যখন এই কাজে ব্যস্ত, সবার অলক্ষ্যে দুটো ধনুকেই শিলা পরিয়ে ফেলল রবিনহুড। তারপর কোমরে গোজা গায়ব গিসবোর্নের ড্যাগরটা বের করে ধীর পায়ে মারাত্মক ভঙ্গিতে এগোলো লিটল জনের দিকে। কর্কশ কণ্ঠে ধমক দিল সে শেরিফের লোকদের, এই সরে দাঁড়াও, আরো আরো দূরে। ধমক খেয়ে বেশ অনেকটা পিছিয়ে গেল লোকগুলো। কেউ কেউ আবার মুখ ফিরিয়ে রেখেছে অন্যদিকে, এমন নৃশংস হত্যাকাণ্ড দেখতে চায় না বলে। আয় হারামজাদা আয়, হাঁক ছাড়ল লিটল জন। তোর এই ছোড়াকে আমি ডরাই না, আমার প্রাণের বন্ধুকে তুই মেরেছিস, আমার জীবনের আর কোনো অর্থ নেই। যে মহান নেতা, একটা মুখের কথায় প্রাণ দিতে পারতাম হাসি মুখে, যার একটা আদরে ডাকে ধন্য হয়ে যেত জীবন, তার মুখ বন্ধ করে দিয়েছিস তুই চিরতরে। তোর টুটিটা ছিঁড়ে ফেলে তারপর যদি মরতে পারতাম তাহলে শান্তি পেতাম। লিটল জনের চোখে জ্বলন্ত ঘৃণার দৃষ্টি আর দুই গালে অশ্রুধারা দেখে পরিষ্কার বুঝতে পারল রবিন কতখানি ভালোবাসে মানুষটা ওকে। আশ্চর্য এক কৃতজ্ঞতা বোধে ছেয়ে গেল ওর মনটা। কাছে গিয়ে নিচু গলায় বলল, তোমার জ্বালায় মরেও তো শান্তি পাবো না দেখছি, উল্লুক কোথাকার। জ্যান্ত মানুষের জন্য এত কাদাকাটি, সত্যি মরে গেলে তখন কি করবে? ওর গলার স্বর চিনতে পেরে লিটল জনের চোখ দুটো ছানা ভরা হয়ে উঠতে যাচ্ছে বুঝতে পেরে চট করে রবিন বলল, আমার ধনুক, তুন আর তলোয়ার রাখছি তোমার পায়ের কাছে, বাঁধন কেটে দেওয়ার সাথে সাথেই তুলে নেবে ওগুলো। ভয়ঙ্কর আক্রমণাত্মক ভঙ্গিতে একবার সামনে বাড়ছে, আবার পিছিয়ে আসছে রবিন ছোড়া হাতে। বারদই পাক খেল লিটল জনের চারপাশে। এরই ফাঁকে কখন যে লিটল জনের হাত পায়ের বাঁধন কাটা হয়ে গেছে টের পেল না কেউ। হঠাৎ চমকে উঠল উপস্থিত সবাই লিটল জনের হেরে গলার চিৎকার শুনে। চেয়ে দেখল, না, মৃত্যু যন্ত্রণায় কাতর আর্তু চিৎকার নয়, ঝাঁপিয়ে পড়ে মাটি থেকে তীর ধনুক তুলে নিচ্ছে লিটল জন। আরও অবাক কাণ্ড, মুখের সামনে থেকে টুপিটা সরিয়ে দিয়েছে গায়ব গিসবোর্ন। পরিষ্কার দেখা যাচ্ছে গাইয়ের ছদ্মবেশ পরা রবিনহুডের মুখ। একটা তীর লাগিয়ে বাঁকা করে ফেলেছে সে ধনুকটা। সাবধান, বলল রবিনহুড, এক পা এগোবে না কেউ, ধনুকে হাত দিলেই মারা পড়বে নির্ঘাত। আপনার ভাড়াটে খুন হয়ে গেছে আমার হাতে মাননীয় শেরিফ, দেখবেন আপনারও না আবার সেই রাস্তা ধরতে হয়। আর চোখে চেয়ে দেখল ও প্রস্তুত হয়ে গেছে লিটল জন। অমনি শিঙাটা মুখে তুলে 3 বার ফু দিল, তাতে তীক্ষ্ণ শিঙ্গাদুনি অন্তর কাঁপিয়ে দিল শেরিফের। গায়ব গিসবোর্নের পোশাকে সাক্ষাৎ যমদূতকে দেখছে যেন তিনি। চক্ষু চরকগাছ হয়ে গেছে তার, ভয়ার্ত কণ্ঠে চিৎকার করে উঠলেন তিনি, রবিনহুড! পর মুহূর্তে মুখটা ঘুরিয়ে নিয়ে ছুটিয়ে দিলেন ঘোড়া। মনিবকে পালাতে দেখে কাল বিলম্ব না করে তার পিছু নিল 20 জন অনুচর। পিছন থেকে অনেক ডাকাডাকি করল লিটল জন, এই যে শেরিফ সাহেব, কোথায় যান? আমরা তো মাত্র 2 জন, ফাঁসিটা দিয়েই না হয় যেতেন। কিন্তু কে শোনে কার কথা? পিছনে ধুলোর ঝড় তুলে তুমুল বেগে ছুটছেন শেরিফ নটিংহামের দিকে। খুবই দ্রুত চলছেন তিনি, কিন্তু তীরের চেয়ে তো আর দ্রুত নয়। কান পর্যন্ত শিলা টেনে একটা তীর মেরে দিল লিটল জন। সোজা গিয়ে তীরটা বিঁধল শেরিফের নিতম্বেই। ফলে নটিংহামের গেট দিয়ে যখন তিনি ঢুকলেন, পিছনে বিঁধে থাকা তীরটা দেখে মনে হলো লাফাতে লাফাতে চলছে এক লেজ তোলা কাঠবিড়ালি। শোনা যায় কয়েক মাস নাকি অন্তত নরম গদি ছাড়া শক্ত কিছুর উপর বসতেই পারেনি নটিংহামের শেরিফ। সিংহাধ্বনি শুনে উইল স্টিউটলির নেতৃত্বে রবিনহুডের 10-12 জন অনুচর যখন এসে পৌঁছল, তখন ময়দান ফাঁকা। বহু দূরে ধুলোর পাহাড় ছাড়া আর কিছুই দেখতে পেল না ওরা। সবাই মিলে ফিরে গেল ওরা জঙ্গলে। একটা ঝোপের আড়ালে লুকিয়ে বসেছিল বুড়ির 3 ছেলে। ছুটে এসে চুমু খেলো ওরা লিটল জনের হাতে। ওদেরকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্যে চলল সবাই। জঙ্গলের একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে অপেক্ষা করছিল বুড়ি। হ্যাল, হব আর ডিকনকে সুস্থ শরীরে ফিরে আসতে দেখে আবার অশ্রু নামল তার গাল বেয়ে। এবারে আনন্দের অশ্রু। লিটল জন ও রবিনহুডের মাথায় হাত রেখে 1000 বার আশীর্বাদ করল সেই। কিন্তু বুড়িমা, বলল রবিন, তোমার এখানে এদের রাখা আর নিরাপদ বলে মনে করি না। তুমি যদি অনুমতি দাও, আমি এদের নিয়ে যেতে পারি আমার আস্তানায়।
তাহলে আমি বেঁচে যাই বাবা, বলল বুড়ি। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। আস্তানার পথে রওনা হয়ে গেল সবাই। শুনছিলেন কাজী আনোয়ার হোসেনের রবিনহুড 10ম পর্ব। গল্প পাঠে আপনাদের সাথে ছিলাম আমি রাবেয়া রাবু। আমার গল্প আপনাদের ভালো লাগলে লাইক করুন, কমেন্টে জানাবেন আপনাদের মতামত। এই পর্বের পরবর্তী পর্বের লিংক পেয়ে যাবেন আপনারা এই পর্বের ডেসক্রিপশন বক্সে। আমার পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পের নোটিফিকেশন সাথে সাথে পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনে প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং পরিবারের সবার খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।